আচ্ছা, এই যে তৃণমূলের অনেক অভিযোগ বা অনেক আক্ষেপ রয়েছে, আমরা এটা বরাবরই দেখে এসেছি। তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয় না বলে একটা ক্ষোভ রয়েছে। যদিও আমি সেদিন আমার আরেকটা লাইভের মধ্যে আমি ইনানের সঙ্গে কথা বলছিলাম, ছাত্রলীগের। আ তো ইনান সেখানে বলছিল যে, "ভাই আমাদের ব্যাপারে ক্ষোভ হওয়াটা অনেক স্বাভাবিক।" কারণ কি? যেমন কমিটি দেয়া হচ্ছে, একটা কমিটির জন্য একটা পদের এগেইনস্ট এ দেখা যাচ্ছে, আমি একটা লিস্ট দেখেছি যেখানে ৩৫০ অ্যাপ্লিক্যান্ট আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আজকের সময় যখন বাংলাদেশ জি। আওয়ামী লীগ, ছাত্রলীগের সবচেয়ে দুঃসময় যাচ্ছে, সবচাইতে কঠিন সময়। এই মুহূর্তে পরিচয় দেয়াটাও জীবনের উপর ঝুঁকি। সেই সময় ৩৫০ র উপরে ক্যান্ডিডেট শুধু একটা পদের জন্য। সেখান থেকে তো জন্য আসলে একজনকে দিতে লড়াইটা হবে। করছে। একজনের বেশি তো দেয়া জি। যায় না। হ্যাঁ? সো এদের তো আসলে হাত পা বাঁধা। হয়তো সেই ৩৫০ র মধ্যে ২০০ জনই আসলে যোগ্য। বা আমি বলব ৩৫০ জনই যোগ্য। যারা আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলে জি। যে, "আমি এই পদ ক্যারি করতে চাই। আমি ছাত্রলীগের এই দায়িত্ব নিতে চাই।" তারা ৩৫০ লোকই যোগ্য। কিন্তু কি, পদ তো একটা। জি। এখন বিষয় হচ্ছে এই যে আক্ষেপের জায়গাটা। ৫ই আগস্টের পরে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় পরিবর্তন এসেছে। আশা করি এই পরিবর্তন এসেছে আমাদের মনস্তাত্ত্বিক জায়গাতেও, এই জায়গাটায়। আপনার কি মনে হয় যে তৃণমূলের জন্য আরো বেটার কি করা যেতে পারে এই আক্ষেপের জায়গাটা কমিয়ে আনার জন্য? কারণ গত ১৯ মাস তৃণমূল যা করেছে, এই ঋণ শোধ করা মানে আসলে কোনো কিছুতে সম্ভব না। কিন্তু তাদের ক্ষোভটা কিভাবে আমরা কমাতে পারি? দেখেন, ৫ই আগস্টের আগের প্রেক্ষাপট বাংলাদেশ ছাত্রলীগ বলেন বা আমাদের পুরো সংগঠন, মাদার সংগঠন থেকে শুরু করে সবকিছুই যদি চিন্তা করা যায়, সেটা কিন্তু আগের মানে প্রেক্ষাপটটা অন্যরকম ছিল। কিন্তু ৫ই আগস্ট পরবর্তী সময়ে যে সময়গুলা যাচ্ছে, সেই জায়গা থেকে আপনি একটা সুন্দর কথা বলছেন যে এখনো এই সময়েও ৩৫০ হচ্ছে জন একটা পদের জন্য লড়াই করছে। তার মানে বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে সেই সংগঠন, যে সংগঠন হচ্ছে জাতির জন্ম দেয়, যে সংগঠন হচ্ছে দেশের জন্ম দেয়, যারা হচ্ছে দেশের সবচেয়ে সংকটময় সময়গুলোতে পাশে থাকে। এবং এই সংগঠন শুধুমাত্র তারাই করে যাদের যদি বলি মানে সহজ ভাষায় বলি, তো যাদের বুকে সাহস আছে, যাদের হচ্ছে এই ১২ ইঞ্চি জায়গা জুড়ে পুরোটাই মানে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রকে ধারণ করে, তারাই করে বাংলাদেশ ছাত্রলীগ। যাদের কাছে কোনো কিন্তু যদি বলে কোনো শব্দ নেই, বাংলাদেশ মানেই বাংলাদেশ। তো সেই জায়গা থেকে ৫ই আগস্ট পরবর্তীতে সত্যি কথা বলতে এখন কিন্তু যারা কাজ করছে, তারা প্রকৃত বীর, তারা প্রকৃত আদর্শিক, তারা প্রকৃত স্বদেশ প্রেমিক আমি মনে করি। বাংলাদেশ একদম। ছাত্রলীগে বিগত দিনে আপনার বিভিন্ন সংগঠনের মানুষ এসে জমায়েত বেঁধেছিল। তারা হচ্ছে মুক্ত ছিল বলেন, সত্যি কথা বলতে। হ্যাঁ, তারা হচ্ছে আমরাই তাদের লালন পালন করেছি। তো এই মোমেন্টে যদি বলি, সবার তো আর আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব না। একটা পদ, একটা জায়গা সবার জন্যই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে বা সবাই হচ্ছে, অনেকেই আছে এই জায়গার যোগ্য। তো আমি তো সবাইকে দিতে পারবো না, বা একজন নেতা সবাইকে দিতে পারবেন না। তো সেই জায়গা হুম, থেকে আকাঙ্ক্ষার জায়গাটা হয়তোবা সবার থাকবে, বাট আমি এটা বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগের যারা সদস্য, তারা তাদের হৃদয়ে অভিমান হইতে পারে, কিন্তু তারা হচ্ছে বেইমান না। আমি এটা না, বিশ্বাস করি। আর সেটা কখনোই বেইমান না করবে না। বলে হ্যাঁ, আর বেইমান না বলে ৫ই আগস্ট পরেও তারা রাজপথে লড়াই করছে। তো সেই জায়গা থেকে যেকোনো একজনকে দিলে এটা নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি সমস্যার সম্মুখীন হইতে পারে। তবে হ্যাঁ, একটা কথা সত্যি, বাংলাদেশ ছাত্রলীগের এখন বর্তমানে বেশ কয়েকটা আমি কমিটিও দেখলাম। তো ভালো লেগেছে যে বাংলাদেশ ছাত্রলীগের নেতারা খুব সুন্দর এবং যোগ্য ডাইনামিক লোকজনকে দিয়েছে, যারা হচ্ছে রাজপথে লড়াই করছে, যাদের সাথে তৃণমূলের সাথে সংযোগ রেখেছে, হ্যাঁ, তাদের হুম, হচ্ছে পাশে দাঁড়িয়েছে। তো সেই সব বীরদেরকে, সেই সব হচ্ছে যোগ্য মানুষদেরকে জায়গাটা দেওয়া অবশ্যই উচিত। এবং পাশাপাশি যে ব্যাপারটা হচ্ছে, দেখেন, আগের কমিটিগুলোতে আমি যেটা লক্ষ্য করেছি, বেশ কিছু গুপ্ত আর ওই যে বললাম ইনঅ্যাক্টিভ মানুষ আছে, এবং আহ, কি বলে এটাকে, ওই মানে তারা হচ্ছে স্বজন প্রীতি, স্বার্থন্বেষী যে মহলগুলো জায়গা ছিল, আমার মনে হয় যে সেই জায়গাগুলোকে যদি আমাদের নেতারা মানে বিবেচনা করে দেখেন, তাদের হুম, জায়গাগুলো শূন্য করে যারা বর্তমানে কাজ করতেছে, যারা কাজ করতে চায়, বা যারা হচ্ছে আমার নেত্রীকে ফিরিয়ে আনার জন্য জীবন যুদ্ধে মানে প্রস্তুত জীবন দিতে, তাদেরকে কিছুটা হলো আমার ক্যাপাবিলিটি অনুযায়ী বা একজন সদস্যের ক্যাপাবিলিটি অনুযায়ী একটা জেলা, উপজেলা, মানে যে শাখাকে হোল্ড করতে পারি, মানে ক্যাপাবিলিটি অনুযায়ী। তো সেই জায়গাগুলোতে যদি ছোট ছোট সম্মানজনক জায়গাও দেওয়া হয়, সেটা হয়তো বা
মনে হয় যে হয়তো অভিমানের জায়গাটা কমবে। এবং ওই যে একটু আগে আমি বললাম যে দেখেন, দলে এখন কোনো বক্তব্য দেওয়ার মতো মানুষ আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন এখন যোদ্ধা। একদম। কথায় আছে না যে সংকটকালীন সময়ে জাতির নেতার জন্ম। লাস্টে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, অবৈধ সরকার, হুম, জঙ্গিদের বাঁচিয়ে রাখার কারিগর, ইনি হচ্ছে লাস্টে যে চুক্তিগুলো করে গেছে, ডেফিনেটলি ডেফিনেটলি সেগুলো হচ্ছে দেশ বিরোধী। কেন বলছি? লাস্ট যে একটা ইয়ে করলো যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, হুম, এবং আরেকটা করেছে স্টার লিংকের, যেটা হচ্ছে যুক্তরাজ্যের রাজ্যভিত্তিক ইন্টারনেট সেবাদাতা এবং কৃষি হুম, খাতের যেসব চুক্তিগুলা করে গেছে, এই চুক্তিগুলোতে কি হয় যে দুটো দেশের একটা স্বাভাবিক এবং হচ্ছে বাণিজ্যিক সুসম্পর্ক, এবং উভয় কান্ট্রির হচ্ছে সুবিধার্থে। তো বর্তমানে কর মানে বাংলার মানুষকে এতই বোকা মনে করেছে ডক্টর মোহাম্মদ মানে ইউনূস, উনি ভাবতেছেন উনি বিশ্ব প্লেয়ার, ঠিক আছে। তো উনি হুম, হচ্ছে ইমোশনের গল্প এবং হচ্ছে যে চোখের দৃশ্যমান কোনো কিছু দেখালেই মনে হয় যে বাংলার জনগণ তাকে অ্যাকসেপ্ট করবে, তাকে হচ্ছে বিশ্ব প্লেয়ার হিসাবেই চিন্তা করবে। উনি হচ্ছে হুম, কর বাঁচানোর জন্য, কমানোর জন্য কি করলো, দেশকে আরো হচ্ছে অযৌক্তিক শত শত, মানে শত শত না, আমি যে আবু মোহাম্মদের যে কথাটা বললেন ওনার কাছে ওখানে হুম, আমি হচ্ছে ওই নিউজটা পড়ছিলাম যে হাজার হাজার হচ্ছে মনে করেন আপনার সুবিধা করেছে কে, মানে আমেরিকান গোষ্ঠী, ব্রিটিশ কান্ট্রির সাথে হচ্ছে এই কাজটা করেছে, কিন্তু হুম, বাংলাদেশের কোনো উপকার হচ্ছে না। মানে আমার দেশের জনগণের কাছে মাথার উপর শুধু বোঝার উপর বোঝা ঋণ রেখে যাচ্ছে। দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত হচ্ছে ঋণ রেখে গিয়েছিলেন, আর লাস্ট কত ঋণ হলো? 23,000 কোটি টাকা সম্ভবত। হুম, হুম, আরেকটা আরেকটা জিনিস না বললে নয়, আমাদের বিগত শ্রদ্ধেয় উপদেষ্টা মহল, আমি তাদেরকে উপদেষ্টা বলি না ভাই, আমি বলি অপদেষ্টা। কেন অপদেষ্টা? তারা যে ছাত্রদের মাথার উপর ভর করে আসলো, যে ছাত্ররা তাদেরকে ভালোবেসে মহান হচ্ছে দুর্নীতিমুক্ত এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব হিসাবে নিয়ে আসলো, বললো যে তারা হচ্ছে আমাদের দেশ সংস্কার করবে, আসলে তো তারা অবৈধ, মানে জাতীয় মানে কি বলে এটাকে, আমাদের তো কোনো হচ্ছে যে কোনো জায়গায় তাদের ম্যান্ডেট নাই, হুম, ঠিক আছে কি, মানে তাদের তো ম্যান্ডেট নাই, তারা কি কোন উদ্দেশ্যে আসছে, মানে কোন জায়গার ভিত্তিতে আসলো, কাদের কাছে শপথ, কার কাছে শপথ গ্রহণ করলো, পুরো হচ্ছে সংসদ ভেঙে দিল, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। তারা এসে হচ্ছে দেশের মহামানব আর মহামানবী হলেন রিজিওনা হক। এই হুম, মহিলা কি করেছেন? এই মহিলা বললেন যে আমরা হচ্ছে জলবায়ু ঠিক করতেছি, সেন্ট মার্টিনের কোরাল ভেঙে যাচ্ছে, সেখানে যাওয়া যাবে না, সকালে গেলে সন্ধ্যায় আসতে হবে, শিপ বন্ধ করে দিল। তার একটা অংশ মনে করেন আমরা গুগল শট আউটেও পাই না, মানে কি একটা অবস্থা। উনি এখন যেমনই মানে পদচ্যুত হয়েছেন, বাংলাদেশের মিডিয়া তাকে নিয়ে কিন্তু হুম, ঠিক নিউজ করলো এবং তার হচ্ছে কুকীর্তি দুর্নীতি ঠিকই বের করলো। তিনি 4 কান্ট্রিতে কত হাজার কোটি টাকা পাঠিয়েছেন। আসিফ মাহমুদ ভুঁইয়া, উনি হলেন ছাত্রদের জাতীয় বীর। এই সেই বীর যিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাল ভাত ছাড়া খাওয়ার আর কোনো কিছু মনে হয় ক্ষমতা ছিল না। এটাকে আমি ছোট হুম, করে দেখি না, একটা স্টুডেন্ট লাইফে অনেক কিছুই হয়, কিন্তু যে হচ্ছে জানেও না উপদেষ্টা হওয়ার পর পরই যে কোন জোতাটা কোন ড্রেসের সাথে ম্যাচ করতে হবে, মানে ফ্যাসিনেট কোনো কিছু জানে না, সেই মানুষ এসে উপদেষ্টা হয়ে গেল ছাত্রদের পক্ষ থেকে, এবং ছাত্রদের পক্ষ থেকে হওয়ার কারণে 4 কান্ট্রিতে 11,000 কোটি টাকা পাচার করলেন। এখন কেন সেই সব ছাত্ররা, সেই সব জঙ্গিরা কেন কথা বললে না? কারণ তাদের উদ্দেশ্যটাই ছিল দেশ ধ্বংস করা। মানে বাংলাদেশ আওয়ামী লীগ তো না, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বুকের ভিতর আগলে রেখেছিলেন, দেশকে বাঁচিয়ে রেখেছিলেন, তারা কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছিলেন না। দ্যাটস ওয়াই হচ্ছে এই কাজটা করেছে। এখন আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম যে তারেক রহমান আহ বর্তমান হচ্ছে প্রধানমন্ত্রী, এই নির্বাচন তো অবৈধ কিনা সেটা পরের কথা, মজার বিষয় হচ্ছে যে বানরের হচ্ছে পাউরুটি ভাগাভাগি একটা নির্বাচন হয়েছে, হুম, তাই না? মামার ভাগ্নের নির্বাচন, যেখানে হচ্ছে তারা কেউই মামা ভাগ্নিকে অ্যাকসেপ্ট করছে না ভাই। হুম, বাংলার জনগণ 40% মানুষ না করে দিয়েছে, ভোট দিবে না। এত হুম, প্রচার মানে প্রচারণা করলো সরকার থেকে, তারপরেও দেখেন
হ্যাঁ ভোটের জায়গায় না ভোট, কত না ভোট পড়েছে, যেখানে আমরা মানে স্বয়ং আওয়ামী লীগ, ছাত্রলীগ বা আমাদের যে সংগঠন তারা প্রত্যেকে কেউই নির্বাচনে মনে করেন ভোট দেয়নি, তাতেও এত ভোট না ভোট। তার মানে বোঝেন যে সে ম্যান্ডেটের জায়গাটা কোথায় ছিল। এই মামু ভাগ্নার নির্বাচনের ভাগাভাগির পরেও তাদেরকে হচ্ছে কম্প্রোমাইজ করতে হচ্ছে একে অপরের সাথে। মামা বলতেছে যে মানে আমাদের চুম্মেওয়ালা বাবা পীর বলতেছে যে এই আসুন আমাদের না দিলে আমি আন্দোলনে নামবো। ভাগ্নে বলতেছে ঠিক আছে মামা চলেন যাই দিয়ে দেই। এভাবেই তো হলো নির্বাচন, ঠিক কিনা? তো সেই জায়গায় তারেক রহমান ওই পথে হাঁটবেন কিনা আমি জানি না। তবে একটা সত্যি কথা, বিগত যে ইতিহাস বিএনপির শাসন আমলে, সেই শাসন আমলের অগ্নি সন্ত্রাস, বোমা সিরিজ, তারপরে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার যেগুলো হয়েছে বাংলার জনগণের সাথে, আহ, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের জনগণ অনেক বেশি সেটা অ্যাপ্রুভ করে দিয়েছে। এত বছর পরেও এসে প্রুভ করেছে যে না আমরা বিএনপিকে চাই না, যার কারণে ভাগাভাগি করে নির্বাচনে পার হতে হয়েছে, একটা পুতুল সাম্রাজ্য ক্রিয়েট করেছে। আমি আমি জানি না তারেক রহমান এসে যে দ্বিচারিতার ভাষা বলছেন এবং হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে তারা যে দ্বিচারিতার গল্প হাঁকাচ্ছেন, সেই জায়গায় তারা হয়তো সেই পথেই হাঁটবে, বোঝা যাচ্ছে এটা সময়ের অপেক্ষা। আমরা দেখবো বাংলার জনগণ তারা আসলে কি করে। তারা যদি স্বাধীনতার সপক্ষের মানুষ হয়ে থাকে, তারেক রহমান যদি স্বাধীনতার সপক্ষকে বিশ্বাস করে থাকেন যে এই দেশ হচ্ছে আমার, এ দেশ হচ্ছে আমাকে বাঁচাতে হবে, দেশকে আগে রাখবেন নাকি জাতিকে আগে রাখবেন, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। উনি হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে ঠিক রাখবেন নাকি হাওয়া ভবন গড়বেন, এটা সময়ের অপেক্ষা বলেই দিবে। কিন্তু দ্বিচারিতা তো অনেক কিছুই বলতেছে। আশা রাখবো যে যেহেতু উনি অবৈধভাবে হোক আর যেভাবে হোক অন্তত পক্ষে এই দেশের জনগণের প্রতি যেন সহানুভূতিটা দেখান। আর এই যে সস্তা ইমোশন, আমি এই চেয়ারে বসবো না ওই চেয়ারে বসবো না, এই ধরনের ইমোশন আসলে দেখে লাভ নেই। বাংলাদেশের মানুষ এখন প্রচুর স্মার্ট, প্রচুর হচ্ছে জ্ঞান রাখে। এখন অনলাইনে টাইপ করলেই মনে করেন সবকিছু চলে আসে, ইতিহাস কোথাও লুকোনোর কোনো কিছু নাই। জামাত শিবির চাইলেও হচ্ছে তাদের রক গল্প মানে মুছে ফেলতে পারবেন না। আর হচ্ছে বিএনপি আগুন সন্ত্রাস বা বোমা সিরিজ চাইলেও হচ্ছে মুছে ফেলতে পারবেন না। তো হ্যাঁ, একেবারেই তাই। বর্তমান জেনারেশন যারা আছে তাদের কিন্তু দেখার বাকি ছিল ভাইয়া। সেটা কিন্তু 5ই আগস্ট পরবর্তী দেখেছি এবং অনেককে আমি হতাশাগ্রস্ত ভাবে মানে কথা বলতে দেখেছি। আমি এখন রিক্সাওয়ালা সিএনজি ওয়ালাদেরও দেখি নারীরা এখন কি পরিমাণ মনে করেন অসন্তুষ্ট, তাদের সিকিউরিটির অভাব, তারা ভয়ে রাত মনে করেন 10টার পর থেকে চিন্তা করে যে বাইরে থাকবো কিনা, মোবাইল বা আমার পার্সটা কিভাবে ধরে রাখবো, মানে আমি বাসা পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নারীদের জন্য উন্নয়ন করে গেছেন, নারীদের নিয়ে উনি চিন্তা করেন, দেশ ভালোবাসেন, দেশকে বাঁচাতে চেয়েছেন, এটা মানে দিনের আলোর মতো স্বচ্ছ এবং এটা প্রতিটা মুহূর্তে মানুষ উপলব্ধি করতেছে। ধন্যবাদ ভাইয়া।